মেয়ে নিজের মাথা বারবার কাঁচের দেয়ালে আঘাত করছে। এই দৃশ্য দেখে ম্যালোরি ভয় পেয়ে যায় এবং দ্রুত গাড়িতে গিয়ে বসে পড়ে। সে জেসিকাকে বলে, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। বাইরে তখন বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। রাস্তায় মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে, কেউ নিজেকে মেরে ফেলছে, কেউ চিৎকার করছে। জেসিকা দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। হঠাৎ জেসিকার চোখের রং পাল্টে যায়, যেন সে কিছু একটা দেখে ফেলেছে। এখন জেসিকা নিজের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়ির গতি বাড়িয়ে সামনে থেকে আসা গাড়িগুলোর সঙ্গে ধাক্কা দিতে শুরু করে। ম্যালোরি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেসিকা থামে না। এরপরই তাদের গাড়ি এক অন্য গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভাগ্যক্রমে দুজনেই বেঁচে যায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু ম্যালোরি কিছু বুঝে ওঠার আগেই সে দেখে তার চোখের সামনে জেসিকা এক ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করছে। নিজের বোনের এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে ম্যালোরি আতঙ্কে কেঁপে ওঠে। কিন্তু পরিস্থিতি এমন ভয়াবহ যে তার বোনের মৃতদেহের কাছেও যাওয়ার সময় সে পায় না। চারদিকে তখন বিশৃঙ্খলা, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কেউ চিৎকার করছে। ম্যালোরিও তাদের সঙ্গে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঠিক তখনই এক মহিলা তার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু সাহায্য করার আগেই সেই মহিলা হঠাৎ সামনে কিছু একটা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে এক জ্বলন্ত গাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করে। ঠিক তখনই টম নামের এক লোক সেখানে এসে ম্যালোরিকে তুলে নেয় এবং তাকে একটি বাড়ির ভিতরে নিয়ে যায়। সেই বাড়িতে ইতিমধ্যেই কয়েকজন মানুষ আশ্রয় নিয়েছিল, যারা সবাই ভয় ও আতঙ্কে কাঁপছিল। বাড়ির মালিক বলে, বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যদি আমরা সেই ক্যামেরায় বাইরের অবস্থান বুঝে নিতে পারি তাহলে আমরা ওদের এড়িয়ে সুপারমার্কেটে পৌঁছে যেতে পারবো। সে আরো বলে, আমার মনে হয় না পর্দায় দানবকে দেখলে মানুষ সংক্রমিত হয়, কিন্তু বাকিরা ভয় পেয়ে তাকে এটা করতে মানা করে। তখন সে বলে, যদি আমরা এই ঝুঁকি না নিই তাহলে আমরা সবাই ক্ষুধায় মারা যাব। যখন সবাই বুঝতে পারলো এটা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তার কথা সবাই মেনে নেয়। তারা তাকে চেয়ারে বেঁধে দেয়, যাতে সংক্রমিত হলেও সে নিজেকে মেরে ফেলতে না পারে, কারণ সেই দানবকে দেখলেই মানুষ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আত্মহত্যা করে ফেলে। সবাই অন্য ঘরে চলে যায় আর সে পর্দার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর স্ক্রিনে দেখা যায় বাতাসের একটা ঝাপটা, তারপরই তার মুখের ভাব পাল্টে যায়, চোখের রং পাল্টে যায়। হঠাৎ ঘর থেকে তার চিৎকার শোনা যায়, সবাই দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে সে টেবিলে মাথা ঠুকে নিজেকে মেরে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে দানবকে সরাসরি দেখো বা স্ক্রিনে ফলাফল একই, মৃত্যু। তাই তারা সঙ্গে সঙ্গে মনিটর স্ক্রিন ভেঙে ফেলে যেন ভুলবশত কেউ দানবকে না দেখে। এরপর 5 জন একসাথে জিপিএস এর সাহায্যে গাড়ি নিয়ে রওনা দেয়। তারা কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু জিপিএস এর নির্দেশনা অনুসরণ করছিল। শহরটা পুরোপুরি বিরান, চারপাশে শুধু লাশ পড়ে আছে। ওরা গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় নামে এবং দোকানের ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে জানলা দরজা বন্ধ করে দেয়, তারপর চোখের বাঁধন খুলে ফেলে। স্টোরে খাবার, জল আর প্রয়োজনীয় সব জিনিসে ভর্তি। সবাই খুশি হয়ে ওঠে, যতটা পারে মজুদ করতে থাকে। ঠিক তখনই দরজায় কেউ নক করে, কিন্তু সবাই ভয় পায়, তাই অচেনা লোকটির জন্য দরজা খুলে না। লোকটি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, দয়া করে দরজা খুলে দাও, আমাকে ভিতরে নিতে দাও। সবাই তার প্রতি করুণা অনুভব করে, কিন্তু একই সঙ্গে ভয়ও পায় যদি লোকটি সংক্রমিত হয়। তাই তারা আগেভাগেই দরজার পাশে প্রস্তুত হয়ে দাঁড়ায়, যেন জরা সন্দেহ হলেই তাকে গুলি করে মারতে পারে। যেই তারা দরজা খুলে, লোকটি জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং বলতে থাকে, দানবেরা খুবই সুন্দর, তোমাদের ওদের দেখা উচিত। এই কথা শুনে সবাই বুঝে যায় লোকটি আসলে সংক্রমিত। এখন তাকে বাইরে বের করার আর কোনো উপায় নেই, তাই চার্লি নিজের জীবন বাজি রেখে সেই লোকটিকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর নিজেও বাইরে চলে যায়। বাইরে সেই সংক্রমিত লোকটি চার্লিকে মেরে ফেলে। চার্লি নিজের প্রাণ দিয়ে সবার জীবন বাঁচিয়ে দেয়। ম্যালোরি লক্ষ্য করে, যখনই সেই দানবগুলো কাছাকাছি আসে, খাঁচার পাখিরা চিৎকার করতে থাকে। তখন তারা বুঝতে পারে এই পাখিরা এখন তাদের বাঁচার সংকেত হয়ে দাঁড়াবে। রাত হলে সবাই নিজ নিজ ঘরে চলে যায়। হঠাৎ আবার দরজায় কেউ নক করে। অলিম্পিয়া শুনে ফেলে এবং একা একাই সেই লোকটিকে ঘরে ঢুকিয়ে ফেলে, কিন্তু ম্যালোরি এটা দেখে ফেলে এবং বন্দুক তুলে ধরে তাকে হুমকি দেয়। বাড়ির বাকি সবাই তখন ঘর থেকে বেরিয়ে আসে এবং অচেনা লোকটিকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা অলিম্পিয়ার উপর চিৎকার করতে থাকে, তুমি এই লোকটিকে ঘরে আনলে কেন? অলিম্পিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি জানি একা বাইরে থাকা কতটা কষ্টকর, আমিও নিজে একা ছিলাম, তাই তার প্রতি মায়া হয়ে গিয়েছিল। লোকটির নাম গ্যারি। সে বলে, দয়া করে আমাকে বের করে দিও না, আমার বাড়িতে কিছু পাগল মানুষ ঢুকে পড়েছিল। তারা জোর করে আমার বন্ধুদের চোখ খুলে দেয় এবং সেই শয়তানকে দেখায়। তাকে দেখেই আমার বন্ধুরা আত্মহত্যা করে ফেলে, কিন্তু আমি কোনোভাবে পালিয়ে এসেছি। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি সেই দানব বা শয়তানকে দেখে, সে নিজের জীবনের সবচেয়ে বড় কষ্ট বা ট্রমা দেখতে পায়, আর সেই ভয় ও দুঃখ এত গভীর হয় যে মানুষ নিজেকে মেরে ফেলে। গ্যারি আরো বলে, যারা পাগল ছিল তাদের
তাদের চোখ বাঁধা ছিল না, বরং তারা সেই শয়তানকে দেখে খুশি হচ্ছিল। তার কথায় সবাই বুঝে ফেলে সেই শয়তান এমন মানুষদের মারে না যারা নিজেদের জীবনে আগে থেকেই দুঃখ কষ্টে পরিপূর্ণ ভেঙে পড়েছে বা হতাশ, বরং তাদের মনকে কবজা করে নিজের দাসে পরিণত করে, যাতে তারা মানুষের রূপে অন্য মানুষদের ফাঁদে ফেলতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, গ্যারি কি সত্যি সেই শয়তানের দাস নাকি সাধারণ এক মানুষ? সবাই শেষে সিদ্ধান্ত নেয় গ্যারিকে ঘরে থাকতে দেবে, কিন্তু ডগলাস তাকে বিশ্বাস করতে পারে না। সে রেগে গিয়ে বন্দুক তুলে ধরে গ্যারিকে তাড়িয়ে দিতে চায়। ঠিক তখনই পেছন থেকে শার্লা এসে ডগলাসের মাথায় আঘাত করে আর সবাই মিলে তাকে এক ঘরে বন্দি করে দেয়। গ্যারি কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানায়। তার পরদিন হঠাৎ ম্যালোরি আর অলিম্পিয়া দুজনেরই একসঙ্গে প্রসব ব্যথা শুরু হয়। টম আর শার্লা তাদের সাহায্য করে উপরে নিয়ে যায়, কিন্তু গ্যারি নিচে থেকেই অদ্ভুত আচরণ শুরু করে। সে অনেকগুলো দানবের ছবি বের করে টেবিলে সাজিয়ে রাখে। তার চোখ দেখে বোঝা যায় সেও সেই শয়তানের প্রভাবের অধীনে আছে। এই সময় ম্যালোরি আর অলিম্পিয়া সন্তান জন্ম দেয়। অলিম্পিয়ার হয় একটি মেয়ে আর ম্যালোরির হয় একটি ছেলে। কিন্তু নিচে খাঁচার পাখিরা জোরে জোরে ডাকতে শুরু করে। গ্যারি বিরক্ত হয়ে খাঁচা তুলে ফ্রিজে রেখে দেয় এবং জানালার কাগজগুলো খুলে ফেলে। তখন ডগলাস বুঝে ফেলে যে গ্যারি আসলে সেই অদৃশ্য শয়তানের একজন এজেন্ট, যাদের দেখা দিলেও তারা মরে না, বরং শয়তানের কথায় অন্য মানুষদের মেরে ফেলে। ডগলাস চিৎকার করে ওঠে, আমি বলেছিলাম এই লোকটাকে ঘর থেকে বের করে দাও। তার আওয়াজ শুনে টম নিচে আসে, কিন্তু গ্যারি হঠাৎ পিছন থেকে টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তারপর গ্যারি ডগলাসের দিকেও এগিয়ে যায় যাতে তাকেও মেরে ফেলা যায়, কিন্তু তখনই তার কানে শিশুদের কান্নার শব্দ আসে। তাই সে ডগলাসকে ছেড়ে উপরে ম্যালোরি আর অলিম্পিয়ার ঘরে যায়। সেখানেই গিয়ে সে জানালার সামনে লাগানো সব কাগজ সরিয়ে দেয়। অলিম্পিয়া বাইরে তাকাতেই শয়তানের প্রভাবে আক্রান্ত হয়ে যায়। ম্যালোরি বুঝে যায় এখন অলিম্পিয়া যে করেই হোক নিজেকে মেরে ফেলবে। তাই ম্যালোরি দ্রুত অলিম্পিয়ার কোল থেকে তার নবজাতক কন্যাটিকে নিয়ে নেয়। পরক্ষণই অলিম্পিয়া জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর গ্যারি শার্লাকে ধরে জোর করে তার চোখ খুলে দেয়। শার্লাও সংক্রমিত হয়ে নিজেকে শেষ করে ফেলে। এবার গ্যারি ম্যালোরির দিকে এগিয়ে আসে, কিন্তু ম্যালোরি চাদরের নিচে নিজেও দুই বাচ্চাকে লুকিয়ে রেখেছিল, তাই এখনো তারা নিরাপদ ছিল। গ্যারি তখন চাদর ছিনিয়ে নিয়ে ম্যালোরিকে বাইরে তাকাতে বাধ্য করার চেষ্টা করে। ঠিক তখনই ডাগলাস বন্দুক হাতে সেখানে পৌঁছে যায়। সে চোখ বন্ধ রেখেই গ্যারিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু গ্যারি জানতো ডাগলাস কিছুই দেখতে পাচ্ছে না। সে সুযোগ নিয়ে দৌড়ে এসে ডাগলাসকে উপরের তলা থেকে নিচে ফেলে দেয় এবং কাঁচি দিয়ে হত্যা করে, বলতে বলতে, তুমি কখনো সেই শয়তানের সৌন্দর্য দেখতে পারবে না। এরই মধ্যে টমের জ্ঞান ফিরে আসে। সে কোনোভাবে শটগান তুলে গ্যারিকে গুলি করে মেরে ফেলে। তারপর টম উপরে গিয়ে ম্যালোরি ও বাচ্চাদের শান্ত করে। এখন শুধু টম, ম্যালোরি আর দুই বাচ্চা বেঁচে আছে। তারপর গল্প এগিয়ে যায় 5 বছর পর। ম্যালোরি আর টম এখন একসঙ্গে আছে আর বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু বাইরের দুনিয়াতে এখনো সেই শয়তানের প্রভাব ছড়িয়ে আছে। বাইরে এখনো কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে যারা সংক্রমিত, তারা নর্মাল মানুষদের খুঁজে মেরে ফেলে। ম্যালোরি এই 5 বছরে বাচ্চাদের শেখায় কিভাবে এই বিপদের মধ্যেও টিকে থাকতে হয়। এখন বোঝা যায় ছেলেটি ম্যালোরির নিজের ছেলে আর মেয়েটি হলো অলিম্পিয়ার মেয়ে, যাকে মারা যাওয়ার আগে অলিম্পিয়া ম্যালোরির কাছে রেখে গিয়েছিল। একদিন রেডিও থেকে একটা আওয়াজ আসে। একজন মানুষ নাম রিক বলে, আমরা যেখানে আছি সেটা সম্পূর্ণ নিরাপদ। এখানে একটা কলোনি আছে যেখানে খাবার, জল আর সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। যদি তোমরা আসতে চাও তাহলে নদীর ধারা অনুসরণ করো। নদীর স্রোত সবচেয়ে বেশি যেখানে, সেই জঙ্গলের ভেতরেই আমাদের আশ্রয়স্থল। সেখানে অনেক পাখি আছে, তাদের ডাক শুনেই তোমরা আমাদের খুঁজে পাবে। নদী ধরে এখানে পৌঁছতে 2 দিন লাগবে। টম সেই মানুষটির কথায় বিশ্বাস করতে চায়, কিন্তু ম্যালোরি সন্দেহ করে। সে বলে, হয়তো ওই লোকটাই সংক্রমিত যে আমাদের এখান থেকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলতে চায়। রাতে টম তাকে বোঝায়, যদি বাঁচতে চাই তাহলে আমাদের সেখানে যেতেই হবে। কতদিন আর এইভাবে চোখ বেঁধে অন্ধের মতো জীবন কাটাবো? পরদিন তারা খাবার সংগ্রহ করতে বাইরে বেরোয়। হঠাৎ কিছু সাইকো মানুষ তাদের উপর আক্রমণ করে। টম তখন বলে, এই সময়ই সঠিক, আমি তাদের সামলাচ্ছি, তুমি বাচ্চাদের নিয়ে নদী পথে পালিয়ে যাও। ম্যালোরি টমকে একা রেখে যেতে চায় না, কিন্তু টম বলে, বেঁচে থাকার জন্য আমাদের মধ্যে কোনো একজনকে তো মরতেই হবে। তারপর টম ম্যালোরি ও বাচ্চাদের পিছন দরজা দিয়ে বের করে দেয় আর নিজে চোখে কাপড় বেঁধে বন্দুক হাতে দাঁড়িয়ে যায়। ওই সাইকো লোকগুলো টমকে চোখের কাপড় খুলে ফেলতে বলে, কিন্তু টম তাদের কথায় না গিয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট করতে থাকে যাতে ম্যালোরি বাচ্চাদের নিয়ে পালাতে পারে। তখন তারা ম্যালোরিকে দেখে ফেলে। ম্যালোরিকে ধরতে যখনই দুজন এগিয়ে যায় আর ঠিক তখনই টম গুলি করে দুজনকে মেরে ফেলে, কিন্তু নিজেও আহত হয়। এখন অন্ধ অবস্থায় বাকি লোকদের মারা অসম্ভব, তাই সে নিজের চোখের কাপড় খুলে ফেলে আর চোখ খোলার পর বাকি দুজনকেও মেরে ফেলে। এখন শুধু একজনই সাইকো মানুষ বেঁচে ছিল। টম যখন তাকে মারতে যায় তখন হঠাৎ সেই শয়তানও সেখানে উপস্থিত হয়। শয়তান টমকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি বসে আসার আগেই টম শেষ সাইকো লোকটাকেও মেরে ফেলে এবং তার
তারপর একই বন্দুক দিয়ে নিজেও গুলি করে আত্মহত্যা করে। গুলির শব্দ শুনে ম্যালোরি বুঝে যায় টম আর বেঁচে নেই। সে কান্নায় ভেঙে পড়ে, কারণ এত ভয়ঙ্কর সময়টাতে টমই ছিল তার একমাত্র ভরসা। এরপর সে সিদ্ধান্ত নেয় এই রেডিওতে যে নিরাপদ জায়গার কথা বলা হয়েছিল সেখানে যেতেই হবে। সে দুই বাচ্চাকে বোঝায় এই যাত্রাটা খুব কঠিন হবে, কিন্তু আমরা যদি বাঁচতে চাই তাহলে ওখানেই যেতে হবে। আর একটা কথা মনে রেখো, যাই হোক না কেন চোখের পট্টি খুলবে না, যদি খুলে ফেলো তাহলে তোমরা মারা যাবে। তারপর সে ম্যালোরি ও বাচ্চাদের চোখে পট্টি বেঁধে নদীর দিকে যাত্রা শুরু করে। তারা দড়ির সাহায্যে পথ চিনে নদীর কাছে পৌঁছে যায় এবং একটা নৌকায় উঠে নদীর স্রোতের সঙ্গে ভেসে চলতে থাকে। কিছু দূর যেতেই একজন লোক তার কাছে আসে এবং বলে, তুমি চোখের পট্টি খুলে ফেলো, এখানে তুমি নিরাপদ, আমার কাছে খাবারও আছে। কিন্তু ম্যালোরি বাচ্চাদের চাদর দিয়ে ঢেকে চারপাশে গুলি ছুটতে শুরু করে। তখন লোকটা বুঝে যায় ম্যালোরি কোনোভাবেই চোখ খুলবে না, তাই সে নৌকার কাছে এসে ম্যালোরির উপর হামলা করে এবং জোর করে তার চোখের পট্টি খুলে দিতে চায়। লোকটা গ্যারির মতোই বলে, তুমি একবার দিতলেই বুঝবে সে কত সুন্দর, ওই শয়তান দেখতে খুবই মনোমুগ্ধকর। কিন্তু ম্যালোরি নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে এবং তাকে মেরে ফেলে সেখান থেকে বাঁচে। এইভাবে নদীপথে চলতে চলতে 24 ঘন্টা কেটে যায়। তিনজনেই প্রচন্ড ক্লান্ত। ঠিক তখনই তাদের নৌকা এক ট্রাকে ধাক্কা খায়, ফলে ম্যালোরির ছেলে আর খাবারের ব্যাগ দুটোই নদীতে পড়ে যায়। ম্যালোরি ছেলেকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু খাবার দাবার সবকিছুই স্রোতে ভেসে যায়। এটা দেখে সে ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ খাবার ছাড়া তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই ম্যালোরি নৌকাটাকে নদীর ধারে লাগিয়ে বাচ্চাদের বলে, যাই হোক না কেন তোমরা নৌকা থেকে নামবে না আর চোখের পট্টি একদম খুলবে না। তারপর সে দড়ি বেঁধে খাবারের সন্ধানে জঙ্গলের ভেতর একটা বাড়িতে যায়। সেখানে কিছু খাবার পেয়ে নিয়ে আসে, কিন্তু যখন ফিরে আসতে চায় তখন আবার সেই শয়তানরা তার পেছনে লেগে যায় এবং মানুষের কণ্ঠে তাকে ডাকে। ম্যালোরি ভয় পেয়ে গুলি চালাতে চালাতে দৌড়ে পালায়। গুলির আওয়াজ শুনে অলিম্পিয়ার মেয়ে নিজের শরীর দড়ি দিয়ে বেঁধে নৌকা থেকে নেমে ম্যালোরিকে খুঁজতে গিয়ে সরাসরি সেই শয়তানের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ম্যালোরি দৌড়ে এসে তাকে ধরে টেনে ফিরিয়ে আনে এবং রাগে চিৎকার করে বলে, আমি তোমাকে বলেছিলাম না নৌকা থেকে নামবে না, তুমি কি বুঝতে পারো না এতে আমরা সবাই মারা যেতে পারি? এরপর তারা আবার যাত্রা শুরু করে। তখন ম্যালোরি আর দুই শিশু টানা 42 ঘন্টা ঝোলে নদীপথে ভাসছে। ম্যালোরি বাচ্চাদের বোঝায়, এখন সামনে নদীতে একটা ঢালু জায়গা আসবে যেখানে পানির স্রোত খুব দ্রুত হবে, তাই নৌকাটা শক্ত করে ধরে রেখো। কিছু দূর এগোতেই নদীর স্রোত ভয়ঙ্কর ভাবে বেড়ে যায়। তিনজনেই নৌকা শক্ত করে ধরেছিল, কিন্তু রাস্তা এতটাই বিপজ্জনক ছিল যে হঠাৎ নৌকাটা উল্টে যায়, সবাই পানিতে পড়ে যায় এবং ভেসে যেতে থাকে। ম্যালোরি তার ছেলেকে ধরে রাখতে সক্ষম হয়, কিন্তু অলিম্পিয়ার মেয়েটি আলাদা হয়ে যায় এবং চিৎকার করে ম্যালোরিকে ডাকে। মেয়েটির আওয়াজ শুনে ম্যালোরি তাকেও খুঁজে পায়। এভাবে তারা তাদের যাত্রার সবচেয়ে কঠিন পথটা পার করে ফেলে আর এখন তাদের গন্তব্য একদম কাছেই। তারা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ তারা পাখির ডাক শুনতে পায়, ঠিক যেমনটা রেডিওতে বলা হয়েছিল। তারা পাখির শব্দের দিক অনুসরণ করে এগিয়ে যায়, কিন্তু তখনই সেই ভয়ঙ্কর অদৃশ্য শয়তান তাদের পিছু নেয়। সে নানা কণ্ঠে নানাভাবে তাদের চোখের বাঁধন খোলার প্রলোভন দিতে থাকে। তখন ম্যালোরি বাচ্চাদের বলে, আওয়াজের দিকে তাকিও না, শুধু সামনে এগিয়ে চলো। এগোতে এগোতে হঠাৎ ম্যালোরি একটা গর্তে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। বাচ্চারা ভয় পেয়ে যায়, ম্যালোরিকে খুঁজতে শুরু করে। ঠিক তখন সেই শয়তান ম্যালোরির কণ্ঠে কথা বলে, বাচ্চাদের চোখের কাপড় খোলার জন্য প্রলোভন দেয়। নিরীহ বাচ্চারা মনে করে এটা সত্যিই ম্যালোরি এবং চোখের কাপড় খুলতে যায়। ঠিক তখনই ম্যালোরির জ্ঞান ফিরে আসে। সে জোরে চিৎকার করে বলে, চোখ খুলো না। বাচ্চারা তার আসল কণ্ঠ চিনে ফেলে এবং ম্যালোরির কাছে ফিরে আসে। তখন ম্যালোরি তাদের নিয়ে পাখির শব্দের অনুসরণ করে দৌড়াতে শুরু করে, কারণ শয়তান তখন তাদের ঠিক পেছনে। সে প্রাণপণ চেষ্টা করে যাতে তারা নিরাপদ জায়গায় ঢুকতে না পারে। অবশেষে ম্যালোরি ও দুই শিশু একটা বড় গেটের সামনে পৌঁছায়। ম্যালোরি জোরে দরজা খুলে দিতে অনুরোধ করে। ভিতরের লোকরা প্রথমে তাদের চোখ পরীক্ষা করে দেখে তারা সংক্রমিত কিনা। নিশ্চিত হওয়ার পর তারা তিনজনকেই ভিতরে নেয়। ম্যালোরি চোখ খুলে দেখে এটা আসলে একটা অন্ধের স্কুল, যেখানে প্রায় সবাই চোখে দেখতে পায় না, তাই শয়তান তাদের কিছুই করতে পারে না। সেখানে ম্যালোরির দেখা হয় রিক নামের এক লোকের সঙ্গে, যিনি আগেই রেডিওতে তাদের এখানে আসার দিক নির্দেশ দিয়েছিলেন। এই আশ্রয়ে অনেক পাখিও আছে, কারণ তাদের আওয়াজে বিপদের সংকেত পাওয়া যায়। শেষে সে ম্যালোরি পাখিগুলোকে খাঁচায় মুক্ত করে আকাশে উড়িয়ে দেয়, আর এভাবেই শেষ হয় বার্ড বক্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন।